Hello viewers, this is Soul Rana. Welcome to Soul English Horizon. Dear students, today I like to share my views with you about completing sentence. Completing sentence. বন্ধুরা, এই কমপ্লিটিং সেন্টেন্স তোমাদের এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপারের কোশ্চেন নং 4, দ্যাট ইজ 4 নং কোশ্চেন এটা থাকে এবং এখানে মোট 10টি ইনকমপ্লিট সেন্টেন্স থাকে। ইনকমপ্লিট সেন্টেন্স থাকে মোট 10টা এবং এই 10টা ইনকমপ্লিট সেন্টেন্সে প্রতিটিতে মার্ক হলো 0.5, দ্যাট ইজ 10টা ইনকমপ্লিট সেন্টেন্সে মার্ক হলো 5। এছাড়াও কমপ্লিটিং সেন্টেন্স এসএসসি, ডিগ্রি, বিসিএস এবং যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় কমপ্লিটিং সেন্টেন্সের ব্যবহার থাকে। আমার বিশ্বাস আজকের এই ক্লাসটি করার পরে তোমরা কিছুটা হলো কমপ্লিটিং সেন্টেন্স সম্পর্কে ধারণা পাবে। আমি বলবো না পুরোপুরি ধারণা আজকের ক্লাসে হয়ে যাবে, কারণ কমপ্লিটিং সেন্টেন্সে মূলত ইংরেজি গ্রামারের সমস্ত নিয়মে এসে যায়। যারা কমপ্লিটিং সেন্টেন্স ভালো পারে তারা মূলত ইংরেজি গ্রামারের সবখানেই ভালো, তারা সব কিছুতেই ভালো, তারা ফ্রি হ্যান্ড রাইটিংয়ে ভালো, অন্য সকল গ্রামারেই তারা ভালো। আর এই কমপ্লিটিং সেন্টেন্স করার আগে আমি বলবো যারা রাইট ফর্মস অফ দ্য ভার্বের, বিশেষ করে রাইট ফর্মস অফ দ্য ভার্ব যারা খুব ভালোভাবে পারো তাদের জন্য এই কমপ্লিটিং সেন্টেন্স করা খুব সহজ হয়ে যাবে। তো আমি আর কথা না বাড়িয়ে এবার কমপ্লিটিং সেন্টেন্স কাকে বলে সে সম্পর্কে একটি সংক্ষিপ্ত ধারণা দিতে চাই। একটি অসম্পূর্ণ বাক্যের মিনিং গ্রামাটিক্যাল স্ট্রাকচার এবং কনটেক্সট এর সাথে মিল রেখে ওয়ার্ড বা ফ্রেজ বা একটি ক্লোজ দিয়ে উক্ত ইনকমপ্লিট সেন্টেন্সটি কমপ্লিট করাকে মূলত কমপ্লিটিং সেন্টেন্স বলে। শিক্ষার্থী বন্ধুরা, আমি সংজ্ঞাটি এখানে লিখে আবার বিশ্লেষণ করছি। একটা অসম্পূর্ণ বাক্যের, দ্যাট ইজ একটা ইনকমপ্লিট বাক্যের যে মিনিং, সেই মিনিং, গ্রামাটিক্যাল স্ট্রাকচার এবং সেই ইনকমপ্লিটিং সেন্টেন্স এবং এর আগে পরে যদি আরো কোনো সেন্টেন্স থাকে সেই সেন্টেন্সের কনটেক্সট, দ্যাট ইজ তার প্রসঙ্গ বা প্রেক্ষাপট বা আগের সেন্টেন্স বা পরের সেন্টেন্সগুলো কি সম্পর্কে ধারণা দিয়েছে সেই ধারণার সাথে মিল রেখে আরেকটি ওয়ার্ড অথবা আরেকটি ফ্রেজ বা একটি ক্লোজ দিয়ে উক্ত ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করাটাই মূলত হলো একটি কমপ্লিটিং সেন্টেন্স। তো আমি এই ডেফিনেশনটিকে আরো একটু এক্সপ্লানেশন করছি যে এখানে কয়েকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো মাথায় রাখলে তোমার এই ইনকমপ্লিট সেন্টেন্সগুলোকে কমপ্লিট করা সহজ হবে। প্রথমত আমি বলেছি যে এই ইনকমপ্লিট সেন্টেন্সের কি কি ফলো করতে হবে। নাম্বার 1, ইনকমপ্লিট সেন্টেন্সের মিনিং ফলো করতে হবে। এই ইনকমপ্লিট সেন্টেন্সের মিনিং ফলো করতে হবে। নাম্বার 2,
এই ইনকমপ্লিট সেন্টেন্সের গ্রামাটিক্যাল স্ট্রাকচার ফলো করতে হবে, দ্যাট ইজ গ্রামাটিক্যাল যে স্ট্রাকচারগুলো, সেই স্ট্রাকচার সম্পর্কে তোমার ভালো একটা ধারণা থাকতে হবে। অর্থাৎ এইটা কি সিম্পল সেন্টেন্স না কম্পাউন্ড সেন্টেন্স না কমপ্লেক্স সেন্টেন্স, এই সেন্টেন্সটা কি অ্যাক্টিভ ভয়েস না প্যাসিভ ভয়েস, অথবা এই সেন্টেন্সটা কি কোন টেন্সে আছে, ইত্যাদি সম্পর্কে তোমার ভালো একটা ধারণা থাকতে হবে। তৃতীয়ত, এই সেন্টেন্সের কনটেক্সট খুব ইম্পর্টেন্ট, কনটেক্সট সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। এখন প্রশ্ন এসে যায় কনটেক্সটটা কি? কনটেক্সটটা হলো, কনটেক্সট মূলত একটি প্রসঙ্গ বা একটি অবস্থা বা একটি সিচুয়েশন বা একটি প্রেক্ষাপট, অর্থাৎ কোন প্রেক্ষাপটে এই ইনকমপ্লিট সেন্টেন্সটা আমাদেরকে লিখতে হবে, এই এর আগের যে সেন্টেন্সগুলো আছে সেই সেন্টেন্সের কি সম্পর্কে লেখা হয়েছে, কোন বিষয় সম্পর্কে আলোচনা আছে, সেই বিষয়ের উপরেই নির্ভর করে কিন্তু আমাদের বাকি অংশটুকু কি করতে হবে, কমপ্লিট করতে হবে। আমরা এলোমেলো বসিয়ে দিলেই হবে না কিন্তু। হ্যাঁ, যদি একটি প্রবাদ থাকে, দেয়ার গোস এ প্রবাদ, হ্যাঁ, এরকম লেখা থাকলো এবং আগে পরে যদি সময় সম্পর্কে লেখা থাকে, তাহলে কিন্তু আমাদেরকে লিখতে হবে কি, টাইম সম্পর্কে একটি প্রবাদ লিখতে হবে। এখানে যদি আমরা অন্য কোনো প্রবাদ লিখে দিই তাহলে কিন্তু হবে না। তাহলে এই তিনটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, মিনিং, গ্রামাটিক্যাল স্ট্রাকচার এবং কনটেক্সট। এরপরে আমরা একটু দেখে নিই কি দিয়ে এই ইনকমপ্লিট সেন্টেন্সগুলোকে আমরা কমপ্লিট করব। অলরেডি আমরা কিন্তু সুন্দর একটি ধারণা পেয়েছি এই সম্পর্কে। আমরা এই ইনকমপ্লিট সেন্টেন্সগুলোকে কমপ্লিট করব আমরা ওয়ার্ড দিয়ে, নাম্বার 2 ফ্রেজ দিয়ে, নাম্বার 3 আমরা এগুলোকে পূরণ করব ক্লোজ দিয়ে। এই তিনটা জিনিস দিয়ে আমরা মূলত এই ইনকমপ্লিট সেন্টেন্সগুলোকে আমরা কমপ্লিট করব। এখন তোমরা যেহেতু এইচএসসি লেভেলের স্টুডেন্ট, এই জন্য তোমাদের কিন্তু ওয়ার্ডের ব্যবহার থাকে না, আমাদের লেখা থাকে কমপ্লিট দ্য সেন্ট। কি লেখা থাকে? এভাবে লেখা থাকে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ফ্রেজেস অর ক্লোজেস। অর্থাৎ নিচের যে সেন্টেন্সগুলো থাকবে সেই সেন্টেন্সগুলোকে তোমাদেরকে পূরণ করতে হবে ফ্রেজেস এবং ক্লোজেস। ফ্রেজ তো অবশ্যই একের বেশি শব্দ, আর ক্লোজ তো আমরা জানি একটা বৃহত্তর বাক্যের মধ্যে যে ক্ষুদ্রতর একটা অংশ থাকে বা ক্ষুদ্রতর কোনো সেন্টেন্স থাকে, সেটাই হলো একটি ক্লোজ। অথবা আমাদের ওয়ার্ড দিয়ে যদি আমরা এই ইনকমপ্লিট সেন্টেন্সগুলোকে কমপ্লিট করে দিই তাহলে কিন্তু আমাদের এটা হবে না, আমরা 0 মার্ক পাবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা দেখে নিই তোমাদের এই যে এইচএসসি লেভেলে কোশ্চেনে কোন কোন ধরনের কমপ্লিটিং সেন্টেন্স তোমাদের থাকতে পারে। আমরা মূলত দেখছি যে 3 ধরনের ইনকমপ্লিট সেন্টেন্স থাকে। এই 3 ধরনের ইনকমপ্লিট সেন্টেন্সকে তোমাদেরকে কি করতে হবে, কমপ্লিট করতে হবে। নাম্বার 1 সেটা হলো রুলস। কিছু ইনকমপ্লিটিং সেন্টেন্স থাকবে, সেখানে রুলস ফলো করলেই কি হয়ে যাবে, কতগুলো রুলস আছে সেই রুলসগুলো ফলো করলে তোমাদের কি হয়ে যাবে, তোমরা এই ইনকমপ্লিট সেন্টেন্সগুলোকে কমপ্লিট করতে পারবে। আমি এই রুলস সম্পর্কে আবার আলোচনা করব। নাম্বার 2, তোমাদেরকে যেটা জানতে হবে, অর্থের সাথে বা কনটেক্সটের সাথে মিল রেখে কমপ্লিট করতে হবে সেন্টেন্স কমপ্লিট করতে হবে। দ্যাট ইজ ইনকমপ্লিট সেন্টেন্স কমপ্লিট করতে হবে। দ্যাট ইজ, প্রথম হলো রুলস ফলো করতে হবে। কতগুলো ইনকমপ্লিট সেন্টেন্স থাকবে, সেখানে কিছু রুলস আছে। রুলস বলতে যেমন সো দ্যাট এর ব্যবহার থাকতে পারে, ইন স্পাইট অফ এর ব্যবহার থাকতে পারে, বা কতগুলো সেখানে থাকতে পারে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, লেস্ট এর ব্যবহার থাকতে পারে, এরপরে সিন্স অ্যাজ বিকজ এগুলো ব্যবহার থাকতে পারে, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, এরকম কতগুলো ব্যবহার থাকতে পারে, যেগুলোকে আমরা রুলসের মধ্যে নিয়ে কতগুলো রুলস ফলো করে কতগুলো রুলসের মাধ্যমে আমরা কি করতে পারি, কমপ্লিট করতে পারি। এরপর কতগুলো আছে কি অর্থের সাথে বা কনটেক্সটের সাথে মিল রেখে আমাদেরকে কি করতে হবে, আমাদের
ইনকমপ্লিট সেন্টেন্সগুলোকে কমপ্লিট করতে হবে। অর্থাৎ সেখানে আমরা কি করতে পারবো না, সেখানে অবশ্যই আমরা কোনো রুল আমরা সেখানে ফলো করতে পারবো না, স্পেসিফিক কোনো রুল সেখানে থাকবে না। সেখানে ঠিক ওই ইনকমপ্লিট সেন্টেন্স বা অন্যান্য যে সেন্টেন্সগুলো আছে সেই সেন্টেন্সগুলোর অর্থের দিকে তাকিয়ে আমাদেরকে গ্রামার ফলো করে আমাদেরকে কি করতে হবে, নিজের মতো করে সেটা পূরণ করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 3 নম্বরে আরেকটি থাকে এবং সেটা হলো প্রভাব, এবং এটা থাকে সাধারণত একটি, রুলস দিয়ে থাকে 6 থেকে 7টা, আর অর্থের সাথে মিল দিয়ে থাকে সাধারণত 2টো, এবং প্রভাব যেটা আছে এটা দিয়ে থাকে সাধারণত 1টা। এবং সেই প্রভাবগুলো খুব কমন, যেমন ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল, এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং, ইউনিটি ইজ এ স্ট্রেংথ, ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং। এরকম যে কোনো প্রবাদ থাকতে পারে, সেই প্রবাদ দিয়ে কি করতে হবে, একটি ইনকমপ্লিট সেন্টেন্সকে আমাদেরকে কমপ্লিট করতে হবে। এই হলো আমাদেরকে একটা মোটামুটি ধারণা। এবার আমরা দেখে নেই আসলে কোন বিষয়গুলো আমাদের অত্যাবশ্যক এই কমপ্লিটিং সেন্টেন্স করার জন্য। যে বিষয়গুলো আমাদেরকে অবশ্যই জানতে হবে সেটা হলো আমাদেরকে সিম্পল, কম্পাউন্ড এবং কমপ্লেক্স এই 3টি সেন্টেন্সের স্ট্রাকচার বা এই 3টি সেন্টেন্সের গঠন সম্পর্কে আমাদের জানতে হবে। অবশ্যই আমাদেরকে আমাদের টেন্স সম্পর্কে জানতে হবে, এটা না জানলে তো আমাদের কিছুই করা যাবে না। এরপর আমাদের অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েস, যেটা আমি আগেই বলছিলাম, অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েস সম্পর্কে আমাদের জ্ঞান থাকতে হবে। এছাড়াও প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সিম্পল এবং কম্পাউন্ড এবং কমপ্লেক্স সেন্টেন্সের সম্পর্কে যদি তোমার ধারণা থাকে তাহলে অবশ্যই তোমরা এই জিনিসগুলো জেনেছো, এবং এখানেও এগুলো সম্পর্কে থাকতে হবে। যেমন কনজাংশন সম্পর্কে, বিশেষ করে সাবঅর্ডিনেটিং কনজাংশন সম্পর্কে তোমাদের ধারণা থাকতে হবে। বিশেষ করে সাবঅর্ডিনেটিং কনজাংশন বলতে এখানে সিন্স, অ্যাজ, বিকজ, কারণ এগুলো সম্পর্কে ধারণা থাকলে না তোমরা এই যখন এইগুলো সম্পর্কে ধারণা থাকলে তোমরা পরবর্তী এই সেন্টেন্সের পরবর্তী যে সেন্টেন্সটা কিভাবে হবে, হ্যাঁ, সে সম্পর্কে তোমরা ভালো একটা ধারণা পাবে। সিন্স, অ্যাজ, বিকজ, টিল, আনটিল, আনলেস, দো, although, before, after, if, provided that, who, whom, which, what, when, where, how। এই যেগুলো বললাম, আরো আছে লিস্ট, এরপরে কন্ডিশনাল যেটা ইফ। এই যে কনজাংশন গুলো আছে, এই কনজাংশনের পরের সেন্টেন্সের যে কতগুলো স্ট্রাকচার আছে, সেই স্ট্রাকচার সম্পর্কে আমাদেরকে কি করতে হবে, খুব সুন্দর একটি ধারণা থাকতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, এছাড়াও আমাদেরকে কোঅর্ডিনেটিং কনজাংশন সম্পর্কে ধারণা থাকতে হবে। কনজাংশন যেমন অ্যান্ড, বাট, অর, ইয়েট, সো ইত্যাদি কনজাংশনগুলো দ্বারা কিভাবে সেন্টেন্স গঠিত হয় সে সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। এছাড়া আমাদেরকে কতগুলো ফ্রেজ মেকার, যেমন উইথ আ ভিউ টু, look forward to, mind, would you mind, don't mind, এরকম আরো অনেক আছে। in spite of,
এই যে এদের পরবর্তী এই ফ্রেজগুলোর পরবর্তী যে সেন্টেন্স স্ট্রাকচার কিভাবে হয় বা পরবর্তীতে কিভাবে আমরা কি লিখবো এই সম্পর্কে আমাদেরকে কি করতে হবে, ভালো একটি ধারণা থাকতে হবে। আশা করি এই ব্যাপারে তোমরা রাইট ফর্মস অফ দ্য ভার্বের করার সময় খুব ভালো একটা ধারণা পেয়েছো। এইগুলো তোমাদেরকে জানতে হবে। এছাড়াও আরো কতগুলি আছে, যেমন আমাদের ইট ইজ টাইম, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম। তারপরে আছে আমাদের নো সুনার হ্যাড, নো সুনার হ্যাড, হার্ডলি হ্যাড, হার্ডলি হ্যাড, scarcely, scarcely had, lest ইত্যাদি পরে সেন্টেন্সটি কেমন হবে এইগুলো সম্পর্কে যদি তোমরা একটি ভালো ধারণা নাও তাহলে তোমরা ইনকমপ্লিট সেন্টেন্সকে সহজে কমপ্লিটিং সেন্টেন্সে রূপান্তর করতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আরো বলবো, তোমাদের যদি এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপারের 3 নং দ্যাট ইজ স্পেশাল ইউজ অফ সাম ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজের যে ব্যবহারগুলো আছে এগুলো সম্পর্কে যদি তোমরা ভালো ধারণা নাও তাহলে তোমরা কিন্তু কি করতে পারবা, কমপ্লিটিং সেন্টেন্স করতে পারবা। এবার আমি দুটি এক্সাম্পলের মাধ্যমে এই ক্লাসটি শেষ করব। এক্সাম্পলস 1, trees are very important for our existence, so we should plant. তাহলে কি, trees are very important for our existence, so we should plant. এখানে এই সেন্টেন্স, দ্বিতীয় যে সেন্টেন্সটা আছে এটা ইনকমপ্লিট আছে, এই সেন্টেন্সটাকে আমাদেরকে কি করতে হবে, কমপ্লিট করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আগেই বলছিলাম যে একটা ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করতে হলে তোমাদেরকে অর্থ জানতে হবে। আগের যে সেন্টেন্সগুলো আছে বা ইনকমপ্লিট যে সেন্টেন্সটা তার অর্থ জানতে হবে, তার কনটেক্সট জানতে হবে এবং গ্রামাটিক্যাল স্ট্রাকচার জানতে হবে, তাহলে তোমরা কিন্তু কি করতে পারবে, সেন্টেন্সটাকে কমপ্লিট করতে পারবে। তাহলে আমরা একটু দেখে নিই, ট্রিজ আর ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার এক্সিস্টেন্স, দ্যাট ইজ আমাদের অস্তিত্ব টিকে রাখার জন্য, আমাদের বেঁচে থাকার জন্য গাছ অত্যন্ত কি প্রয়োজন, খুব প্রয়োজন। যেহেতু গাছ আমাদের বেঁচে থাকার জন্য প্রয়োজন, আমাদের অস্তিত্ব টিকে রাখার জন্য প্রয়োজন, তার মানে এইখানকার এই যে কনটেক্সট, সেই কনটেক্সটটা হলো গাছ এবং এই প্রয়োজনীয়তার উপরে বা গুরুত্ব, গাছের যে গুরুত্ব তার উপরে। দ্যাট ইজ ওয়াই আমরা এখানে যেই সেন্টেন্সটা লিখবো, যেই ইনকমপ্লিট যে অংশটুকু লিখবো সেটা অবশ্যই এই কনটেক্সটের উপর ভিত্তি করে লিখতে হবে এবং অবশ্যই এখানে আমরা কি দিয়ে পূরণ করবো সেটাই করতে হবে। এটাকে আমরা ওয়ার্ড দিয়ে পূরণ করবো না ফ্রেজ দিয়ে পূরণ করবো না ক্লোজ দিয়ে পূরণ করবো। অবশ্যই আমরা জানি যে ওয়ার্ড দিয়ে আমরা এই সেন্টেন্সটাকে ইনকমপ্লিট সেন্টেন্সটাকে কমপ্লিট করতে পারবো, কারণ ওয়ার্ড এখানে ব্যবহার করা যাবে না, এখানে করতে হবে ফ্রেজ দ্বারা বা ক্লোজেস দ্বারা। তো এখানে কি হবে, এখানে অবশ্যই একটা সেন্টেন্স কি করা আছে, শুরু করা আছে এখানে সো, এবং এখানে কি সাবজেক্ট আছে, এটা এরপর ভার্ব আছে, সাবজেক্ট এবং ভার্ব অলরেডি দেওয়া আছে একটা, এখানে এটা ক্লোজ হতে পারে, এটা অবশ্যই একটা কি হবে, এখানে বাকি যে অংশটুকু হবে সাবজেক্ট এবং ভার্বের পরে যে অংশটুকু হবে এটা অবশ্যই একটা ফ্রেজ হবে। তাহলে আমরা এই অর্থের সাথে মিল করে আমরা একটা ফ্রেজ দিব। আমাদের কি করা উচিত, গাছ যেহেতু আমাদের অস্তিত্বের জন্য প্রয়োজন বা টিকে থাকার জন্য প্রয়োজন, বেঁচে থাকার জন্য প্রয়োজন, সো উই শুড প্লান্ট মোর অ্যান্ড মোর ট্রিজ। গাছ যেহেতু আমাদের বেঁচে থাকার জন্য প্রয়োজন, এই জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদের বেশি বেশি গাছ লাগাতে হবে। এখানে আমরা মোর অ্যান্ড মোর প্লান্টস লিখব এবং এর নিচে আমরা একটা আন্ডারলাইন করে দেব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বোঝা গেল তাহলে যে কনটেক্সট, মিনিং এবং সেন্টেন্সের স্ট্রাকচার উপরে ডিপেন্ড করে আমরা বাকি অংশটাকে কি করব, কমপ্লিট করব। নাম্বার 2, দ্যাট ইজ এক্সাম্পল নাম্বার 2, air is polluted in many ways. এরপর লেখা আছে ইট ইজ হাই টাইম। এরপর এখানে এভাবে একটা দাগ দেওয়া আছে বা ডট দেওয়া আছে। এয়ার ইজ পলিউটেড ইন মেনি ওয়েজ, বায়ু বিভিন্নভাবে দূষিত হয়।
ইট ইজ হাই টাইম, এটাই হলো উপযুক্ত সময়। তাহলে এই যে আমরা অর্থটা জানলাম যে এই সেন্টেন্সটির যে অর্থ, সেই অর্থ জানলাম কি, বায়ু বিভিন্নভাবে দূষিত হয়, এবং কনটেক্সটটা হলো এখানে কি নিয়ে, এয়ার এবং পলিউশন নিয়ে, বায়ু দূষণ নিয়ে। দ্যাট ইজ আমাদের এই যে ইনকমপ্লিট অংশটুকু আছে, এই ইনকমপ্লিট অংশটুকু আমরা এই এয়ার এবং পলিউশন এর উপরে ভিত্তি করে আমরা কি করব, কমপ্লিট করব। এবং আমরা একই সাথে আমরা দেখব সেন্টেন্সের স্ট্রাকচার, বা আমরা বলছিলাম যে কিছু হিন্টস আছে, কিছু বিষয় আছে, কিছু ক্লু আছে, সেই ক্লুগুলো তোমাকে কি করবে, সেই ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করতে সাহায্য করবে। এখানে আমরা একটা ক্লু পেলাম, সেটা হলো ইট ইজ হাই টাইম। তো ইট ইজ হাই টাইম থাকলে সেন্টেন্সের স্ট্রাকচার কি হয় সেটা আমরা রাইট ফর্মস অফ দ্য ভার্বে কিন্তু জেনেছি। তারপর আমি লিখে দিচ্ছি ইট ইজ হাই টাইম থাকলে পরবর্তী যে অংশটুকু হবে তার শুরুতে হবে সাবজেক্ট, ভার্ব টু প্লাস এক্সটেনশন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি যে রাইট ফর্মস অফ দ্য ভার্বের ক্ষেত্রে কিন্তু আমরা অলরেডি জেনেছি যে ইট ইজ হাই টাইম থাকলে পরবর্তী যে অংশটুকু তা হবে সাবজেক্ট, ভার্ব টু এবং এক্সটেনশন। এবং এই যে অংশটুকু, এই অংশটুকু ডিপেন্ড করছে কি, এই অংশটুকুর উপরে, এই ইট ইজ হাই টাইমের উপরে ডিপেন্ড করে পরবর্তী অংশটুকু কি হচ্ছে নির্ধারিত হবে, বা দ্যাট ইজ আমরা পরবর্তী অংশটুকু কমপ্লিট করব। তাহলে আমরা এই স্ট্রাকচার অনুযায়ী সাজিয়ে দিই যে এয়ার ইজ পলিউটেড ইন মেনি ওয়েজ, ইট ইজ হাই টাইম। এটাই সবচেয়ে উপযুক্ত সময়, যেহেতু বায়ু বিভিন্নভাবে দূষিত হয়, তাহলে এখন সবচেয়ে উপযুক্ত সময়, সবচেয়ে ভালো সময় কি, বা এখনই সবচেয়ে ভালো সময় কি, এই এয়ার পলিউশনটাকে রোধ করার, বন্ধ করা। তাহলে ইট ইজ হাই টাইম উই প্রিভেন্টেড এয়ার পলিউশন। এখানে আমরা তাহলে কি করলাম, এই যে একটা স্ট্রাকচার, আগের যে স্ট্রাকচার সেন্টেন্সের, এই স্ট্রাকচার উপরে ডিপেন্ড করে আমরা পরবর্তী একটা ক্লোজ আমরা কি করে দিলাম, যোগ করে দিলাম। দ্যাট ইজ সেন্টেন্সটা এখন কি হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এই ক্লাসের মাধ্যমে কিছুটা হলো তোমরা কমপ্লিটিং সেন্টেন্স সম্পর্কে ধারণা পেয়েছো। আমি বলবো না পুরোপুরি ধারণাটা পেয়ে গেছো, কারণ এই জন্য বলবো না, কারণ কমপ্লিটিং সেন্টেন্স একটা বাস্ট একটা বিষয়, সম্পূর্ণ ইংরেজি গ্রামারের সকল নিয়মটাই মূলত এখানে কভার করে। ইংরেজির সমস্ত নিয়ম কানুনগুলো যদি তুমি খুব ভালোভাবে পারো, তাহলে মূলত তুমি কমপ্লিটিং সেন্টেন্স ভালোভাবে পারবা। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি বিশ্বাস করি তোমরা এই ক্লাসের মাধ্যমে কমপ্লিটিং সেন্টেন্স সম্পর্কে খুব সুন্দর একটি ধারণা পেয়েছো। আর আমার এই ক্লাসটি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই তোমাদের কাছ থেকে আমি লাইক, কমেন্ট এবং শেয়ার আশা করছি। এবং আমার এই চ্যানেলটি যদি তোমরা সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে এখনই তোমরা সাবস্ক্রাইব করে নাও। থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফিজ।